হে এভরিওয়ান, আমি সীমান্ত সরকার। ওয়েলকাম টু আওয়ার আলটিমেট লিনাক্স ফর ডেভঅপস কোর্স। এই পুরো প্লে লিস্টে আমরা 5টা ভিডিও রেকর্ড করব। এই টোটাল 5টা ভিডিওর ভিতরে আমরা লিনাক্সের A to Z আমরা কভার করার চেষ্টা করব। আপনি হয়তো হতে পারেন যে লিনাক্স সম্পর্কে অলরেডি জানেন, হতে পারে আপনি একদমই জানেন না। আপনি হয়তো উবুন্টু নাম শুনছেন, বা হয়তো আপনি সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার যারা অলরেডি ওয়েবসাইট বানানো শিখছেন, এখন এটা ডিপ্লয় করতে চাচ্ছেন AWS এ, এজুরে, বিভিন্ন জায়গায়। সো আপনারা হয়তো লিনাক্সের যে বিষয়গুলো এগুলো খুব ভালোভাবে এখনও বুঝে উঠতে পারেন নাই। তো আমি খুব সহজ ভাষায় একদম বিগিনার লেভেলে আমি যেভাবে বুঝছি সেরকম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, একদম হাতে কলমে দেখিয়ে আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখানোর চেষ্টা করব। সো শুধুমাত্র যে লিনাক্স শিখবেন তা না, আপনি যদি এই টিউটোরিয়ালটা ফলো করেন তাহলে AWS এ কীভাবে একটা লিনাক্স সার্ভার তৈরি করতে হয়, সেটাতে কীভাবে কমান্ড লিখতে হয়, কমান্ডগুলো কীভাবে কাজ করে, তার সবগুলোই এই পুরো টিউটোরিয়ালের ভিতরে থাকবে। আজকের এটা আমাদের প্রথম ভিডিও। আমরা এই টপিকগুলো শিখবো। আমরা এটা প্রথম এই ভিডিওতে আমরা খুবই বেসিক টপিকগুলো নিয়ে আলোচনা করবো। আমরা কোনো কোড করবো না, চেষ্টা না, আমরা জাস্ট ফোকাস করবো যে লিনাক্স জিনিসটা কি, কেন প্রয়োজন হলো, সার্ভার জিনিসটা কি, এরকম বেসিক কিছু টপিক নিয়ে আলোচনা করবো, যেন আমরা লিনাক্সের যে বেসিক টার্মিনোলজিগুলো এগুলো আপনি বুঝতে পারেন। এই ভিডিওতে আমরা এই টপিকগুলো কভার করার চেষ্টা করব। প্রথমে আমরা বুঝবো যে হোয়াই, কেন আসলে লিনাক্সটা প্রয়োজন, যে আমার যে সার্ভারগুলো এগুলোতে কেন প্রয়োজনটা পড়ে, বিভিন্ন সার্ভার জিনিসটা কি, সার্ভারটা আমরা কীভাবে কানেক্ট করতে পারি। এরপর আমরা বুঝবো যে আসলে লিনাক্স জিনিসটা কি। সো আপনারা অনেকেই জানেন যে লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। সো আরও ভালোভাবে বুঝতে গেলে লিনাক্সটা কীভাবে আসলো, লিনাক্স কি, ইউনিক্স কি, উইন্ডোজের সাথে পার্থক্য কী, লিনাক্সের বিভিন্ন ফ্লেভার বলতে কী বোঝায়। আর একদম শেষ পার্টে আমরা যা কথা বলবো যে লিনাক্স সিস্টেমটা আর্কিটেকচারটা কীভাবে কাজ করে, ফাইল সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে আমরা টার্মিনালের মাধ্যমে বেশ কমান্ড লিখে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং পুরো জিনিসটা চালাতে পারি। এই একটা বেসিক টপিক। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা প্রথমে যদি বুঝি যে ইন্টারনেট আসলে কাজটা কীভাবে করে। সো প্রথমত আপনারা যদি হাউ ইন্টারনেট ওয়ার্ক লিখে গুগলে সার্চ দেন এবং ইমেজ সেকশনে যান, আপনারা অনেকগুলো ডায়াগ্রাম পাবেন। সো লেটস সি, আমরা যে কোনো কিছু একটা ওপেন করবো, বলে নেই এটা পুরোটা একটা প্র্যাকটিক্যাল গাইডেড টিউটোরিয়াল। সো আমি দেখবেন আমি আসলে কোনো কিছুই তৈরি করছি না, কিন্তু আমি জাস্ট গুগলে সার্চ করেছি বা এআইকে জিজ্ঞেস করছি এবং সেটাই আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমি চাইবো আপনি শুধু এই টিউটোরিয়ালটা দেখে লিনাক্স শিখবেন এমন না, কীভাবে কোনো কিছু শিখতে হয় সেটার জন্য আপনি এখান থেকে বুঝে যান। এই যুগে আপনি এমন কিছু বুঝবেন না বা শিখতে পারবেন না, এমন হইতেই পারে না। আমি হয়তো আমার কাছে কোনো একটা টপিক আপনি বুঝলেন না, আমার কথাটা আপনি ভালোভাবে বুঝলেন না, আপনি জাস্ট খালি এর কাছে যাবেন, যদি আপনি সাথে সাথে কথা বলেন আপনি এই জিনিসটা বুঝে ফেলতে পারবেন। তাই আমি এই পুরো টিউটোরিয়াল জুড়ে আমি দেখানোর চেষ্টা করবো যে আপনি কীভাবে খুব সহজে এআই টুল ব্যবহার করে বা গুগলে যা সার্চ করেও জিনিসগুলো খুব ভালোভাবে শিখে ফেলতে পারবেন। আমি নিজে এইভাবে শিখি। তো চলুন আবার আমরা যেখানে ছিলাম। হ্যাঁ, এই ছবিটা দেখলে মোটামুটি একটা ভালো আইডিয়া আসে যে ধরুন একজন ব্রাউজারের মাধ্যমে ইউজার এন্টারস এ ইউআরএল। তো আমি যদি ব্রাউজারের ভিতরে আমরা যখন কোনো একটা ইউআরএলে ক্লিক করি, তো সেটা ডিএনএস এর মাধ্যমে, ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সার্ভার, যেমন ফেসবুকের যে নামটা এটা একটা ডোমেইন নেম, রাইট? সো এই ডোমেইন নেমটা একটা আইপি অ্যাড্রেসের সাথে কানেক্টেড। কিসের আইপি অ্যাড্রেস? এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওয়েব সার্ভারের। এই প্রতিটা আমাদের যতগুলো মেশিন আছে, আমার কম্পিউটার সহ যতগুলো ইলেকট্রিক্যাল মেশিন যেগুলো থাকে সেগুলোর একটা আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আইপি অ্যাড্রেসগুলো খুবই ইউনিক। আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে ইউনিক। এই ইউনিক নাম্বারের মাধ্যমে কোনো একটা মেশিনকে চেনা যায়। সো আমরা যখন একটা facebook.com লিখে সার্চ করি, তখন এই facebook.com-এর সাথে যে আইপি অ্যাড্রেসটা কানেক্টেড, আমাদের ডিএনএস হচ্ছে সেই আইপি অ্যাড্রেসে আমাদেরকে নিয়ে যায়। ওই আইপি অ্যাড্রেসের মধ্যে কী থাকে? ওই আইপি অ্যাড্রেসে থাকে একটা ওয়েব সার্ভার। এই ওয়েব সার্ভার হচ্ছে সার্ভারের ভিতরেই হচ্ছে আমাদের যে ফেসবুক, গুগল বা যে কোনো অ্যাপ্লিকেশন সেটা হোস্ট করা থাকে, সেখানেই এই সফটওয়্যারটা চলতে থাকে এবং সেই সফটওয়্যারের সাথে আমরা কথাবার্তা বলি। সেই সফটওয়্যারটা হয়তো ডাটাবেজের সাথে কানেক্টেড বা আরও অন্যান্য সার্ভিসের সাথে কানেক্টেড। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই বুঝলাম, এখন একটা জিনিস, তাহলে সার্ভার জিনিসটা কি? ভাই সার্ভার জিনিস কি? সার্ভার আলাদা কিছুই না, সার্ভার একটা কম্পিউটার জাস্ট। এই একটা কম্পিউটার যেটা নাকি 24/7 চলতে থাকে, একটা পাওয়ারফুল একটা কম্পিউটার। সো আরও ভেঙে বললে যে আপনি নিজেই চিন্তা করেন যে আপনার যে কম্পিউটারটা, এই কম্পিউটারের ভিতরে তো অনেক ফাইল আছে, আপনি এটার মধ্যে কোনো একটা অ্যাপ্লিকেশন বানিয়ে এটা হোস্ট করতে পারেন, চালাতে পারেন, সফটওয়্যার বানাতে পারেন। কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু এই সফটওয়্যারটা বা আপনার যে ফাইলগুলো এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। আপনি কি করতে পারেন? আপনার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তার দিয়ে আপনার হয়তো পাশের রুমে আপনার বোন থাকে, আপনার বোনের সাথে আপনার কম্পিউটারটা কানেক্ট করে দিলেন। সো আপনার বোন কিন্তু এখন চাইলে আপনার কম্পিউটার অ্যাক্সেস করতে পারবে, আপনিও চাইলে আপনার বোনের পিসিতে থাকা কোনো ফাইল, মুভি বা অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু এটা কিন্তু একটা সমস্যা। এটা প্রথমত হচ্ছে আপনি যদি আপনার দুজনের মধ্যেই কানেকশন বিল্ড হইলো। আর এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার নিজের আইপি অ্যাড্রেসটা সেটা গ্লোবাল করে দেবো, যে পৃথিবীর যে কেউ এসে আপনার সার্ভার থেকে, আপনার কম্পিউটার থেকে, আপনার পিসি থেকে আপনার পিসিতে ফাইল রাখতে পারবে, ফাইল ডিলিট করতে পারবে, ফাইল নিতে পারবে, যে কোনো কিছু করতে পারবে। সো তখন কিন্তু আপনার কম্পিউটার একটা সার্ভার হয়ে গেল। কিন্তু একটা সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যাটা সেটা হইতেছে যে আপনার কম্পিউটারটা কিন্তু 24/7 24 ঘন্টা চালু থাকতে হবে। কেন চালু থাকতে হবে? যদি কোনো কারণে আপনার পিসিটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আর কেউ আপনার ওই ফাইলগুলো আর
অ্যাক্সেস করতে পারবে না। বা আপনার যদি একটা কম্পিউটারে যদি একটা কোনো আমরা অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন তৈরি করি, তখন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের সার্ভারে আমরা রান করি, আমাদের কম্পিউটারে আমরা রান করি। সো বাইরের কেউ এসেও কিন্তু আপনার পিসি আপনার ওই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে, কিন্তু যদি আপনার অফ হয়ে যায় তাহলে তার এটা চলতে পারবে না, তাই না? এবং আপনার কম্পিউটার কিন্তু লিমিটেড, আপনার হার্ডওয়্যার কিন্তু লিমিটেড, র্যাম বলেন মেমোরি বলেন এগুলো কিন্তু খুব লিমিটেড। সো খুব বেশি একটা মানুষ কিন্তু এটা ব্যবহার করতে পারবে না। তো সমাধান কি? এর সমাধান হইতেছে যে আমরা যদি একটা এরকম একটা পাওয়ারফুল কম্পিউটার তৈরি করি, যে কম্পিউটারের যে মেমোরি, র্যাম, রোম সবগুলো অনেক হাই কনফিগারেশন, এবং এই কম্পিউটারগুলো 24/7 চলতে থাকবে, এবং এটা হচ্ছে ইন্টারনেটে এক্সপোজ থাকবে। পৃথিবীর যে কেউ আপনি যদি একটা অ্যাপ্লিকেশন বানান, সেই অ্যাপ্লিকেশনটা এই সার্ভারগুলোতে আপনি ডিপ্লয় করতে পারবেন, এবং পৃথিবীর যে কেউ 24/7 আপনার এই সব অ্যাপ্লিকেশন বা ফাইল সিস্টেম যাই বলেন না কেন সেটা অ্যাক্সেস করতে পারবে। তাহলেই সেই কম্পিউটারকে বলা হয় একটা সার্ভার। তো সার্ভার কী জিনিস? সার্ভার কিছুই না, সার্ভার একটা কম্পিউটার যেটা 24/7 চলে, এটা খুবই হাই কনফিগারেশন, দ্যাটস ইট, নাথিং এলস। তো টাইপ অফ সার্ভারের টাইপ কীরকম, কী আছে? অনেক ধরনের সার্ভার হয়ে থাকে। যেমন সার্ভার টাইপ লিখে আপনি যদি জাস্ট খালি সার্চ করেন, আপনি যদি জাস্ট খালি অলে যান এবং এআই মোডে যান, তাহলে এখানে দেখতে পারবেন যে দেখেন সার্ভার কিন্তু অনেক টাইপের হয়। এগুলো হচ্ছে স্পেশালাইজ সার্ভার, যেমন ওয়েব সার্ভার যেগুলো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করি, যেমন আমার এই ওয়েবসাইটটা গুগল ওয়েবসাইট বা অন্য যে কোনো আপনার যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে, আপনার স্কুলের ওয়েবসাইট, আপনার ভার্সিটির ওয়েবসাইট, সেগুলো কিন্তু একটা ওয়েব সার্ভার। সো আমরা সার্ভারটা ওপেন করি, সেই সার্ভারটা তৈরি করি, সবার সাথে আমরা কানেক্ট করি। ডাটাবেস সার্ভার, এখানে হচ্ছে ডাটাবেস, যেটা আমরা ডাটাবেসে হচ্ছে ডাটা রাখা হয়, সেই ডাটাগুলো কোয়েরি করতে পারা হয়। তো আমরা যখন প্রতিটা ডাটাবেস একটা নিজস্ব একটা সার্ভার, ওটা কাজই হচ্ছে শুধুমাত্র ডাটা স্টোর করা। ফাইল সার্ভারের কাজ হচ্ছে ফাইল স্টোর করে রাখা। এখানে একটু টুইক, আপনারা যারা নাকি খুব বেশি ডেভেলপমেন্ট করে না তারা কিন্তু একটু উল্টাপাল্টা রাখতে পারেন। ডাটাবেসে শুধু কিন্তু আমরা টেক্সট ডাটা বা নাম্বার এরকম কিছু রাখতে পারি, কোনো ফাইল বা ছবি এরকম কোনো কিছু আমরা ডাটাবেসে এই ধরনের ডাটাবেসে নর্মাল যে ডাটাবেসগুলো আছে ওইগুলোতে রাখতে পারি না। সো ফাইল সার্ভার যেমন নাকি AWS এর S3 হচ্ছে একটা ফাইল সার্ভার, ওকে। আর আপনি বলতে পারেন যে মঙ্গোডিবি, আবার হচ্ছে রিলেশনাল ডাটাবেসের ভিতরে PostgreSQL, এগুলো হচ্ছে ডাটাবেস সার্ভার, আর S3 হচ্ছে ফাইল সার্ভার। সো মেল সার্ভার হচ্ছে SMTP, আমরা যেমন গুগলের যে ইমেলটা আমরা পাঠাই, মাইক্রোসফটের হটমেল, এগুলো হচ্ছে মেল পাঠানো হয়, এগুলোর জন্য একটা স্পেশাল সার্ভার থাকে, এগুলো হচ্ছে মেল সার্ভার। ওইগুলো থেকে আমরা ইমেল পাঠাতে পারি বা মেল রিসিভ করতে পারি। অ্যাপ্লিকেশন সার্ভার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রান করে। এছাড়াও আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার, যেমন প্রক্সি সার্ভার কী করে, যে একটা সিকিউরিটি ব্রিচ তৈরি করে। সো আপনার ধরেন আপনি একটা ওয়েব সার্ভার তৈরি করলেন, যেরকম ধরেন আমি একটা জেঙ্গোতে একটা সার্ভার রান করছি। সো সরাসরি ওই সার্ভারটাকে যদি কেউ অ্যাক্সেস করতে পারে, তাহলে এখানে কিছু সিকিউরিটি রিজন থাকে, সিকিউরিটি ব্রিচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো তখন কী করা হয়, তখন একটা প্রক্সি সার্ভার বসানো হয়। তো সাধারণ মানুষজন সরাসরি মেইন সার্ভারের সাথে কথা বলে না, সে প্রক্সি সার্ভারের সাথে কথা বলে, প্রক্সি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়, প্রক্সি সার্ভার তারপর সেই রিকোয়েস্টটা সিকিউরলি আমাদের যে মেইন ওয়েব সার্ভার আছে বা অ্যাপ্লিকেশন সার্ভার আছে তাদের দেয়। সো আরও ডিটেলসে বুঝতে পারেন। ডিএনএস সার্ভার শুধুমাত্র ডিএনএস ডোমেইন নেম সিস্টেম, আমাদের যে ডোমেইন নেমগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করে। সো আমরা তো ডোমেইন নেম যেমন facebook.com-এর সাথে একটা আইপি অ্যাড্রেস কানেক্টেড থাকে, তাই না? সো আমরা যখন নাকি facebook.com google.com লিখে হিট করি, তখন ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে এই facebook.com-এর সাথে যে আইপি অ্যাড্রেসটা যে আইপি অ্যাড্রেসটা কানেক্টেড সেটাকে ট্রান্সলেট করে সেই আইপি অ্যাড্রেসের সার্ভারের সেই আইপি অ্যাড্রেসে আপনাকে নিয়ে যাওয়া, এই কাজটা করে ডিএনএস সার্ভার। প্রিন্ট সার্ভার, আবার ডিএইচসিপি সার্ভার, এরকম স্পেশালাইজ কিছু সার্ভার আছে, এই আর কি। তো আপনার আরও আর্কিটেকচার ওয়াইজ বিভিন্ন সার্ভার থাকে, ফিজিক্যাল সার্ভার, ভার্চুয়াল সার্ভার, ক্লাউড সার্ভার, যাই হোক, কিন্তু মোটা থাকে আমরা বিভিন্ন ধরনের সার্ভার বলতে থাকি, আমরা বিভিন্ন ধরনের সার্ভার আমরা দেখতে পাচ্ছি আর কি। সার্ভার টুলস, হাউ টু অ্যাক্সেস এ রিমোট লোকেশন অফ সার্ভার। তো সার্ভার আমরা কানেকশন কীভাবে করি? সো মেনলি আমরা যখন নাকি বা কোনো একটা সার্ভার নিয়ে কাজ করি, যেমন আপনি যদি একটা ডেভঅপস ইঞ্জিনিয়ার হন, আপনাকে কী করতে হবে, ওই সার্ভারটার সাথে কানেক্ট হতে হবে, কানেক্ট হয়ে এটার ভিতরে কোড লিখতে হবে। সো আপনি এর সাথে কানেক্ট কীভাবে হবেন? আপনি দেখবেন বেশিরভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভঅপস ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু বাসায় বসেও কাজ করতে পারে। এখন বাসায় তো আর আপনার পিসি না, আপনার সার্ভার হয়তো আপনার অফিসে আছে বা হয়তো ক্লাউডে হোস্ট করা আছে। সো আপনি এর সাথে কানেক্ট হবেন কীভাবে? সেই কানেক্টটা একটা সিকিউর ওয়েতে হতে হয়। তো সেটা নর্মালি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে SSH কি? SSH হচ্ছে সিকিউর শেল হচ্ছে একটা নেটওয়ার্কিং প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে আমরা সহজে সেফলি লক করতে পারি কোনো রিমোট কম্পিউটার বলতে সার্ভার, এবং রান কমার্স অ্যান্ড মুভ ফাইলস। আপনি কিন্তু এটা আপনার বাসায় যে পিসি আছে সেটার সাথে করতে পারেন। আপনার পিসিকে যদি আপনি অন করে রাখেন, আপনার কিছু প্রসেস ফলো করে SSH অন করে রাখেন, এবং আপনি ধরেন কোথাও বাইরে চলে গেছেন অন্য কারো কম্পিউটার থেকে, আপনি যদি আপনার SSH দিয়ে আপনার আপনার কম্পিউটার আইপি অ্যাড্রেসটাকে হিট করেন, তাহলে কিন্তু আপনার পিসির অ্যাক্সেস আপনি দূরে থেকেও পেয়ে যেতে পারেন। আপনার পিসিতে বসে, আপনার দূরে বসেও, অন্য কারোর পিসিতে বসেও আপনার পিসির সব কাজে আপনি করতে পারবেন। সো মেনলি আমরা SSH নিয়ে কাজ করি। সো এটাই হচ্ছে সার্ভার টুল, টু অ্যাক্সেস ফ্রম এ রিমোট লোকেশন।
এখন আসা যাক, এই হচ্ছে বিষয়। তো এগুলো হচ্ছে সার্ভারের কথাবার্তা। এতক্ষণ আমরা যা বললাম সবই হচ্ছে সার্ভারের কথাবার্তা। তাহলে লিনাক্স কীভাবে আসে? লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, নাথিং এলস। আপনারা জানি যে কোনো একটা কম্পিউটার চলতে গেলে একটা অপারেটিং সিস্টেম লাগে। অপারেটিং সিস্টেম ছাড়া এটা চালানো যায় না। সো আপনার প্রথমে বললাম যে সার্ভার একটা কম্পিউটার, আর কিছু না। সো যেহেতু এটা কম্পিউটার, তাহলে এরও একটা অপারেটিং সিস্টেম লাগবে। এবং মূলত এখন অপারেটিং সিস্টেম তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। অপারেটিং সিস্টেমে আপনার কাছে বিভিন্ন চয়েস আছে। যেমন আপনি উইন্ডোজ ব্যবহার করতে পারেন। নর্মালি পৃথিবীর প্রায় 90% বা আরও বেশি মানুষ উইন্ডোজই ব্যবহার করে। এবং এটার মূল কারণ হচ্ছে যে আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি। তো আবার অনেকে আছে যারা ম্যাক ইউজার। আমি এই মুহূর্তে ম্যাক ওএস ব্যবহার করছি। তো এটাও একটা অপারেটিং সিস্টেম। এখন আপনি বলতে পারেন যে তাহলে ভাই লিনাক্স কই? আপনি তো লিনাক্স তো এত নাম শুনি নাই। যে দেখুন, পৃথিবীর সবগুলো পার্সোনাল কম্পিউটারই মূলত হয় উইন্ডোজ 90% বা তার আশেপাশে, এবং বাকি যা আছে সবই হচ্ছে মোটামুটি চলে হচ্ছে ম্যাক ওএসে। কিন্তু আপনি যদি সার্ভারের ক্ষেত্রে যান, তাহলে দেখবেন যে 96%, আমি গুগলে সার্চ করছিলাম, তো গুগলে দেখা যায় 96% অফ কম্পিউটার দুনিয়ায় সবগুলো হচ্ছে লিনাক্সে চলে। তাহলে এখন বলতে পারেন যে ভাই এটা কেন? আমরা তো সারা জীবনে সবসময় আমরা উইন্ডোজই ব্যবহার করে আসছি, বা আমি তো ম্যাক ওএসই ব্যবহার করছে মানুষজন, লিনাক্স তো কেউ শুনি নাই। কিন্তু সার্ভারে এত মানুষ ব্যবহার করে। এটার মূল কারণ হচ্ছে যে ম্যাক ওএস এবং উইন্ডোজ হচ্ছে পেইড। সো এগুলো হচ্ছে আপনি যদি ম্যাক ওএস বা আপনি ম্যাক ওএস বা উইন্ডোজ ব্যবহার করতে চান, আপনাকে এটার জন্য লাইসেন্সের জন্য পে করতে হবে, টাকা দিতে হবে। আমরা হয়তো অনেক বেশি বাংলাদেশিরা টাকা দিই না, বাংলাদেশিরা না, সারা বিশ্বে অনেকে হয়তো টাকা দেয় না, কারণ আমরা ক্র্যাক ভার্সন ব্যবহার করি। সো ক্র্যাক ভার্সনে কিন্তু অসুবিধাও আছে। কিন্তু আপনি যখন নাকি কোনো একটা অফিস এনভায়রনমেন্টে যাবেন বা কোনো একটা কমার্শিয়াল সেট আপে যাবেন, তখন কিন্তু আপনি উইন্ডোজের ক্র্যাক ভার্সন সেটা ব্যবহার করতে পারবেন না। আপনি যদি করেন, এমনও আছে যে তারা এসে মামলা করে দেবে যদি উইন্ডোজ সেই দেশে অপারেট করে আর কি। তো মাইক্রোসফট যদি ওই দেশে অপারেট করে আর কি, তাহলে তাহলে এখন ঘটনা হয়েছে যে কিন্তু লিনাক্স হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রি। এটা একটা ওপেন সোর্স। এটার জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না। এটা মেনটেন করা হয়, এটা যিনি তৈরি করছেন যে লিনাক্স ট্রবাল্ট। সো আপনি যদি একটু সার্চ করেন, এটা স্টোরিটা খুবই ইউনিক, লিনাক্স ক্রিয়েটর। সো ইনি হচ্ছে যে লিনাস টরভালস। তিনি হচ্ছে লিনাক্সের প্রতিষ্ঠাতা ফিনল্যান্ডের। সো উনি হচ্ছে প্রথম লিনাক্স তৈরি করেন। তো লিনাক্স হচ্ছে, আপনি যদি লিনাক্স সার্চ করেন, যে একটা ফ্রি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই পৃথিবীতে আমরা যদি আসলে লিনাক্স যদি না থাকতো, তাহলে দেখা গেছে যে এত যে সার্ভার আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, সবগুলোর জন্য আমাকে টাকা খরচ করতে হতো। তো সাধারণ মানুষের জন্য কম্পিউটার অ্যাক্সেস করা বা ব্যবহার করা এত সহজ হতো না। সো দুনিয়া আসলেই লিনাক্সের কাছে, লিনাক্স ট্রাভেলটের কাছে সত্যিই কৃতজ্ঞ, এবং ওপেন সোর্স কমিউনিটির কাছে কৃতজ্ঞ। এই ধরনের সফটওয়্যারগুলো আছে দেখেই আমরা হয়তো খুব সহজে কম টাকায়, মোটামুটি বলতে গেলে ফ্রিতেই আমরা অনেক কিছু ব্যবহার করছি। নয়তো দেখা গেছে আমি যদি কম্পিউটার কিনতাম, কম্পিউটারের হার্ডওয়্যারের জন্য তো আমাকে টাকা পে করতেই হচ্ছে, সফটওয়্যারের জন্য আমাকে টাকা পে করতে হতো। কিন্তু আমাদের কাছে এখন অপশন আছে যে লিনাক্স, আমরা যদি জাস্ট লিনাক্সে সুইচ করি, আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। সো এই হচ্ছে একটা মূল কারণ। ইন্টারনেটের 96% এবং মূলত সব সফটওয়্যারই, সব কমার্শিয়াল সার্ভারই লিনাক্স ব্যবহার করা, এবং এটা খুবই ভালোভাবে কাজ করে। এটা সিকিউরিটি খুবই ভালো। আপনি যদি উইন্ডোজ কিনেন, দেখবেন উইন্ডোজ কেনার সাথে সাথে আপনাকে অ্যান্টিভাইরাসও কেনা লাগতেছে। লিনাক্সের জন্য কোনো অ্যান্টিভাইরাস কেনা লাগে না। আপনি দেখবেন যে উইন্ডোজ ব্যবহার করছেন, যে একটা গুরুত্বপূর্ণ কাজ আসছে, এর আগে দিয়ে হঠাৎ করে হচ্ছে উইন্ডোজ আপডেট নেওয়া শুরু করছে। তো এরকম ঘটনা লিনাক্সে খুব একটা হয় না বলতে একেবারেই হয় না। বছরে হয়তো 2বার আপডেট নেয় লিনাক্সের যে উবুন্টু যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটার ক্ষেত্রে, বা আপডেট নিলেও আপনার কম্পিউটার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এরকম কিছু হয় না। সো এটার যারা ব্যবহার করছে, আমি নিজে পার্সোনালি উইন্ডোজ ব্যবহার করছি প্রায় 3 থেকে 4 বছর, 5 বছর উপরে। এরপর যখন আমি ডেভেলপমেন্ট সাইডে একটু সিরিয়াস হই, এরপর আমি লিনাক্সে শিফট হই, উবুন্টুতে। এবং আমি নিজে আস্তে আস্তে ব্যবহার করার পর আমি বুঝতে পারছি যে ডেভেলপারদের কেন লিনাক্সে সুইচ করা উচিত, এবং এটা কতটা ভালো। আপনাকে তারা উইন্ডোজ যেমন নাকি কিছুক্ষণ পরপরই আপনাকে কোনো একটা বিজ্ঞাপন দেখাবে, তাদের অযথা বাড়তি জিনিস দিয়ে একদম পুরো কম্পিউটার ভরায় ফেলবে। লিনাক্সে এরকম কিছু নাই। আপনি খুবই সিম্পল, আপনার যেটা ভালো লাগে সেটাই, অতটুকুই আপনি ব্যবহার করবেন, ওই জিনিসটা আপনি ইনস্টল করবেন। কেউ আপনাকে দেখতে আসবে না, কোনো সিকিউরিটি রিস্ক নাই, সব দিক দিয়ে লিনাক্স সেরা। এখন একটা কথা আসে যে হিস্টোরিক্যাল রুটভাবে কি লিনাক্স, ইউনিক্স আর উইন্ডোজ কি, উইন্ডোজের সাথে পার্থক্য কি, আপনি এটা বুঝে ফেলছেন। যে ইউনিক জিনিসটা কি, আপনি যদি জাস্ট লিনাক্সের সাথে ইউনিক্সটা আপনার সবাই পরিচিত নাও হতে পারেন। সো আপনি যদি ইউনিক্স লিখে সার্চ করেন, ইউনিক্স হচ্ছে ইউনিক্স প্রপারলি পেইড। আচ্ছা, এখানে একটা বলে রাখি, লিনাক্স কিন্তু হচ্ছে একটা কার্নেল। লিনাক্স কোনো অপারেটিং সিস্টেম না, লিনাক্স হচ্ছে একটা কার্নেল। সো কার্নেল জিনিসটা কি? কার্নেল হচ্ছে হার্ট। আপনার যে অপারেটিং সিস্টেমের ভিতরে কার্নেল নামে একটা জিনিস থাকে। এই কার্নেলই হচ্ছে আপনার যে কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো থাকে, র্যাম, রোম এবং অন্যান্য যে ম্যানেজমেন্ট যা কিছু আছে, মেমোরি ম্যানেজমেন্ট, এই সবগুলো কন্ট্রোল করে হচ্ছে কার্নেল। ওকে, এবং এই কার্নেলের উপর ভিত্তি করে তারা আরও বেশ কিছু জিনিস অ্যাড করে হচ্ছে একটা অপারেটিং সিস্টেম তৈরি হয়।
সো ইউনিক্স হচ্ছে এরকম একটা কার্নেল যেটা পেইড, এটা অনেক আগে তৈরি হয়েছিল, প্রথম তৈরি হয়েছিল, এবং এটা তৈরি করছিল কোম্পানিস লাইক আইবিএম এবং ওরাকল তারা, এবং এটা তৈরি করে এবং এটা না সরি, ইউনিক্স হচ্ছে 1969 সালে তৈরি করছিল বেল ল্যাব থেকে, এবং এটা হচ্ছে পেইড, এটা আপনাকে এটা প্রপারেটরি অ্যান্ড পেইড, এটার জন্য আপনাকে টাকা দিতে হবে। সো আপনি যদি ইউনিক্স সিস্টেমটা ব্যবহার করেন তাহলে টাকা দিতে হবে। সো সেমভাবে এই জিনিসটাই লিনাক্স ট্রবেল, যে লিনাক্সের যে প্রতিষ্ঠাতারা তারা দেখে যে আমরা কি একটা ইউনিক্সের মতো সিস্টেম তৈরি করতে পারি যেটা হবে সম্পূর্ণ ফ্রি। সো এটা চিন্তা করেই লিনাক্সের যে প্রতিষ্ঠান তারাই হচ্ছে একটা ভিন্ন একটা কার্নেল তৈরি করা শুরু করে, যেটা হচ্ছে সম্পূর্ণ ওপেন সোর্স এবং ফ্রি। এখন তা ইউনিক্স কি ব্যবহার হয়? হ্যাঁ হয়। আপনি বিভিন্ন বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে, ওরাকল আছে, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে যারা ইউনিক্স এখন ব্যবহার করে, এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ম্যাক ওএসে। সো ইউনিক্স ইন ম্যাক ওএস আপনি যদি লিখে সার্চ দেন, আপনি দেখবেন যে ম্যাক ওএস ইজ সার্টিফাইড ইউনিক্স অপারেটিং সিস্টেম। সো ম্যাক ওএসে হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা অপারেটিং সিস্টেম ব্যবহার করা। ইট ইজ কোর ফাউন্ডেশন ডারউইন ইজ বিল্ড আপন এ বিএসডি বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন ডেরাইভড ফ্রম এনইউ কার্নেল অ্যান্ড ইজ ডাইরেক্টলি অ্যাক্সেস টু দ্য বিল্ট ইন ইউনিক্স কমান্ড লাইন থ্রু দ্য নেটিভ টার্মিনাল অ্যাপ। ওকে, সহজভাবে যদি আমি বলি যে আমাদের যে ম্যাক ওএস, অ্যাপেলের যে ম্যাক ওএসটা সেটা হচ্ছে ইউনিক্সের উপর ভিত্তি করে তৈরি। তারা হচ্ছে ইউনিক্স সিস্টেমটা নিছে, নেওয়ার পর সেটা তাদের কোডটা তাদের নিজেদের মতো করে চেঞ্জ করে নিছে, এবং একটা অপারেটিং সিস্টেম ডারউইন আমরা যেটা ব্যবহার করি সেটা তৈরি করছে। এবং ইউনিক্স যেহেতু আমি প্রথমে বলছি যে এটা একটা পেইড, তাই অ্যাপেলের কিন্তু এই ইউনিক্সের যে সিস্টেমটা এটা ব্যবহার করার জন্য তাদেরকে টাকা পে করতে হয়। ওকে, সো এই হচ্ছে ঘটনা। তো আর সেমভাবে ইউনিক্সে একদম সমতুল্য হচ্ছে লিনাক্স। এই জন্য আপনি দেখবেন আমরা যদি ম্যাক ওএসে কিছু কিছু লিনাক্সের কমান্ড চালাই, এগুলো আসলে ইউনিক্সের কমান্ড, এগুলো আসলে মোটামুটি অনেক কিছু হচ্ছে কমান্ড মিলে যায়, তো একইভাবে টার্মিনালে কাজ করে। আমরা সামনে এগুলো দেখবো। আর উইন্ডোজ হচ্ছে সম্পূর্ণ তাদের নিজস্ব একটা প্যানেল সিস্টেম তৈরি করা, এটাও হচ্ছে পেইড, তারা নিজেরা তৈরি করে নিছে। আচ্ছা, অ্যান্ড ফ্লেভার অফ লিনাক্স। সো প্রথমে বলছি যে লিনাক্স একটা হচ্ছে কার্নেল, এবং কার্নেলের উপরে ভিত্তি করে আমরা কি করে লিনাক্স ফ্লেভার, আপনি যদি লিনাক্স ফ্লেভার লিখে সার্চ দেন আপনি দেখবেন যে এগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউশন থাকে। ফ্লেভার বলতে ডিস্ট্রিবিউশন। সো মানুষজন কী করে, এটা তো একটা ওপেন সোর্স সফটওয়্যার, সো আমরা হচ্ছে লিনাক্সের কার্নেলটাকে নেই, এটার উপর একটা র্যাপার তৈরি করি। র্যাপার তৈরি বলতে এটা র্যাপার তৈরি করে বলতে যে এটার উপরে দিয়ে আমরা যে এটার ডিজাইন কীরকম হবে, এটার গ্রাফিক্যাল ডিজাইন কীরকম হবে, কী কী সফটওয়্যার ব্যবহার হবে, এইগুলোর বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে একটা ডিস্ট্রিবিউশন তৈরি করা হয়। It bundles the Linux kernel with software tools, system libraries and desktop user interface. ওকে, আর এটা করার পরে তারা বিভিন্ন ডিস্ট্রিবিউশন তৈরি করে। এরকম অনেক ধরনের ডিস্ট্রিবিউশন আছে, যেমন নাকি উবুন্টু একটা ডিস্ট্রিবিউশন, লিনাক্স মিন্ট, এরকম অনেকে আছে যারা নাকি নাম শুনছেন যে আর্চ লিনাক্স, কালি লিনাক্স যারা নাকি সফটওয়্যার টেস্টিং বা ইথিক্যাল হ্যাকার আছে তারা কালি লিনাক্স ব্যবহার করে। পার্সোনালি বেশিরভাগ মানুষ যারা উবুন্টু ব্যবহার করে, ইট ইজ ভেরি পপুলার। সো আপনি যদি নর্মালি লিনাক্স সিস্টেমে শিফট হতে চান উইন্ডোজ থেকে, মেনলি আপনি সহজভাবেই উবুন্টু থেকেই আপনি শুরু করতে পারেন। আমিও উবুন্টু থেকেই শুরু করছিলাম। এবং আমরা যখন নাকি সার্ভারে আমরা যখন দেখবো নেক্সট ভিডিওতে, আমরা এডাব্লিউএসে যখন একটা সার্ভার তৈরি করবো সেখানেও আমরা উবুন্টু অপারেটিং সিস্টেমটাই ইনস্টল করবো, ফ্লেভারটা ডিস্ট্রিবিউশন করবো, উবুন্টু ডিস্ট্রিবিউশন যেটা সেটাই ব্যবহার করবো, সেটাই ইনস্টল করে সেটার ভিতরে কাজ করবো। ওকে, এই হচ্ছে আপাতত। তো সামারি যদি করি, লিনাক্স যদি সামারি করি, লিনাক্স হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স কার্নেল। কার্নেল হচ্ছে হার্ট, যেটা হচ্ছে আমি যদি সার্চ করি Kernel is the core program, the center of the computer operation system. It acts as the bridge between the software apps and physical hardware. So kernel হচ্ছে সরাসরি একটা ব্রিজ, আমার যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাঝে যে কথা হয় সেটাই হচ্ছে এই কন্ট্রোলটা করে হচ্ছে কার্নেল সরাসরি হার্ডওয়্যারগুলোকে কন্ট্রোল করে। সো লিনাক্স হচ্ছে একটা কার্নেল সিস্টেম, আর কিছু না। এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই কার্নেলের উপর ভিত্তি করে বিভিন্ন ফ্লেভার বা ডিস্ট্রিবিউশন তৈরি করা হয়েছে, যেন আমরা এরকম অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে যেন আমরা ব্যবহার করতে পারি। এরকম যেমন নাকি উবুন্টু, তারপর হচ্ছে কালি লিনাক্স, মিন্ট। আমরা যখন নাকি পিসিতে ব্যবহার করব তখন কোনো একটা ডিস্ট্রিবিউশন উবুন্টু নর্মালি ইনস্টল করে সেটা আমরা ব্যবহার করব। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এরপরে হচ্ছে তাহলে কিভাবে কাজ করে, এখন লিনাক্সটা কাজ করে কিভাবে, লিনাক্স সিস্টেম আর্কিটেকচার। সো লিনাক্সের সিস্টেম আর্কিটেকচার খুবই সহজ, তিনটা লিনাক্স ওকে এটা
সো লিনাক্সের সিস্টেম আর্কিটেকচার মূলত এই ছবিটা দেখেই বোঝা যায় যে প্রথমত ভিতরে থাকে একদম হার্ডওয়্যার, যে আমরা কম্পিউটারের যে যে পার্টিকুলার হার্ডওয়্যার, র্যাম রোম যে হার্ডওয়্যারগুলো থাকে, এর উপরে থাকে হচ্ছে একটা কার্নেল। কার্নেল কি? কার্নেল আমরা প্রথমে বলছি যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাঝে ব্রিজ হিসেবে কাজ করে। সো কার্নেল হচ্ছে সরাসরি হার্ডওয়্যারগুলোকে কন্ট্রোল করে। আর এর উপরে থাকে শেল। শেল হচ্ছে এই শেল হচ্ছে যে আমরা যদি কার্নেলকে কোনো একটা কমান্ড দিতে চাই, তো সরাসরি তো আমরা কীভাবে কমান্ডটা দিব, সেই কমান্ডটা আমরা দিব শেলের ভাষায়। সো আরেকটা বিষয় যে এখানে থাকে অ্যাপ্লিকেশনগুলো, যে আমরা যে নর্মাল যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো থাকে হচ্ছে শেলের উপরে। সো নর্মালি আমরা যখন অ্যাপ্লিকেশনে কোনো কিছুতে একটা ক্লিক করি, তখন হচ্ছে সে একটা শেল কমান্ড পাঠায় বা কোনো একটা কমান্ড পাঠায়, সেই কমান্ডটা শেলের মাধ্যমে যায় হচ্ছে কার্নেলের কাছে, এবং কার্নেল হচ্ছে সেইভাবে সেই কমান্ড অনুযায়ী হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। সো এইভাবে পুরো সিস্টেমটা তৈরি হয়। এবং শেলকে আমরা যদি সরাসরি শেলে কোনো একটা কমান্ড লিখতে চাই, সেটার জন্য আমাদের আছে টার্মিনাল। যেমন এটা হচ্ছে আমাদের টার্মিনাল। সো টার্মিনাল কি? টার্মিনাল আপনি যদি সহজভাবে বলি, যে আমরা যদি ধরেন একটা বাস ধরতে চাই বা ট্রেন ধরতে চাই, তাহলে আমরা কোথায় যাই? আমরা যাই হচ্ছে টার্মিনালে। সো ঠিক একইভাবে আমরা যদি একটা বেশ কমান্ড লিখতে চাই, আমরা যদি কোনো শেল কমান্ড লিখতে চাই, শেলকে আমরা ধরতে চাই, তাহলে আমরা যাবো টার্মিনালে। সো উবুন্টু বলেন, উইন্ডোজ বলেন, সবারই একটা পাওয়ার শেল, উইন্ডোজে থাকে পাওয়ার শেল, ঠিকইভাবে আপনার উবুন্টুতেও টার্মিনাল থাকে, উইন্ডোজ ম্যাকওএসও থাকে। আমি এই মুহূর্তে ম্যাকওএসে আছি। সো ম্যাকওএসও এরকম একটা টার্মিনাল থাকে। এই টার্মিনালের মাধ্যমে আমরা শেল কমান্ড লিখতে পারবো। যেমন আমি এখান থেকে যদি একটা কমান্ড লিখি ls, এই এলএসের মাধ্যমে আমরা হচ্ছে লিস্টের মাধ্যমে এই ফোল্ডার, আমরা যে ফোল্ডারের ভিতরে আছি বা যে ডেস্টিনেশন ফোল্ডারের ভিতরে আছি, সেই ফোল্ডারের ভিতরে কী কী আরও ফোল্ডার আছে সবগুলো দেখাচ্ছে। যেমন অ্যাপ্লিকেশন ফোল্ডার আছে, ডাউনলোড ফোল্ডার আছে, আমার যে পিসিতে যে ফোল্ডারগুলো আছে সেইগুলো লিস্টগুলো দেখাচ্ছে। সো এই যে এলএস, এটা একটা শেল কমান্ড। এই শেল কমান্ডটা আমরা কমান্ডটা লিখছি টার্মিনালে, এবং এই কমান্ডটা এক্সিকিউট হয়েছে। শেল কমান্ডটা যাওয়ার পরে সে কার্নেলের কাছে গেছে, কার্নেল হচ্ছে সেটা এক্সিকিউট করে হার্ডওয়্যারের সাথে, সেটা কার্নেল হচ্ছে সেই কমান্ডটা এক্সিকিউট করছে। এই হচ্ছে পুরো একটা বিষয়। এরপরে আসে যে ইনার কোর। কার্নেল কি, বুটলোডার কি? কার্নেল কি আমরা অলরেডি বলে ফেলছি। বুটলোডার, শেলও কি এটাও বলে ফেলছি, শুধুমাত্র বুটলোডার। সো বুটলোডার কি? বুটলোডার হচ্ছে যখন আমরা কোনো একটা প্রোগ্রাম, বুটলোডার, সো সহজভাবে বলতে গেলে যে বুটলোডার হচ্ছে যে প্রথম যে প্রোগ্রামটা রান হয় আপনার পিসি যখন আমরা অন করি, তো তখন তো সব প্রোগ্রামই অফ, ঠিক আছে, কার্নেল অফ। সো বুটলোডার হচ্ছে প্রথম যে সফটওয়্যারটা যেটা রান হয়। তো লিনাক্স বুটলোডার ইজ দ্য স্মল সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট রানস হোয়েন দ্য টার্ন অন দ্য কম্পিউটার। হ্যাঁ, আমরা যখন কম্পিউটার রান করি, আমরা যখন কম্পিউটারকে টার্ন অন করি, টার্ন অন করার সাথে সাথে প্রথম যে সফটওয়্যারটা যেটা অন হয়, সেই সফটওয়্যার, যে প্রথম যে সফটওয়্যারটা যেটা রান হয়, সেটা হচ্ছে বুটলোডার। এই বুটলোডার কাজ কী করে? ইট লোডস দ্য মেইন সিস্টেম কার্নেল, সেটা হচ্ছে কার্নেলকে অন করে ইনটু দ্য কম্পিউটার মেমোরি সো দ্যাট দ্য অপারেটিং সিস্টেম ক্যান স্টার্ট। ওকে, সো বুটলোডার হচ্ছে কার্নেলকে ওপেন করে বা কার্নেলকে একটা গুতা দেয়। এই কার্নেল গুতা খেয়ে হচ্ছে যে কম্পিউটারের যে বাকি যত মেমোরি আছে, আমরা প্রথমে বলছি যে কার্নেল হচ্ছে সরাসরি হার্ডওয়্যারের সাথে কথা বলে। সো হার্ডওয়্যারের সাথে কথা বলে হার্ডওয়্যারের যে র্যাম রোম এবং অপারেটিং সিস্টেম বাকি যা কিছু আছে সবগুলোকে অন করে। সো এই হচ্ছে বুটলোডার। ওকে, ভিজুয়াল ডেস্কটপ এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন আমরা প্রথমে বলি যে এই যে আমাদের যে লিনাক্স সিস্টেম অন্যান্য জিনিসগুলো আছে, এই সবগুলো কিন্তু টার্মিনাল বেসড। যারা বুটলোডার নিয়ে কাজ করছেন বা আমরা যখন নাকি একদম অপারেটিং সিস্টেম একদম শুরুতে এরকম টার্মিনালে কাজ করেন, তারা দেখছেন আমরা কিন্তু এরকম টার্মিনালের ভিতরে কমান্ড দিয়ে শেল কমান্ড দিয়ে কাজ করি। এটা কিন্তু গ্রাফিক্যাল কোনো ইন্টারফেস থাকে না। কিন্তু সাধারণ মানুষজন যারা, তাদের জন্য তো সবার পক্ষে তো এভাবে কমান্ড লিখে কাজ করা সম্ভব না। প্রথম দিকে যখন কম্পিউটার ছিল তখন এভাবে কমান্ড লিখে কাজ করা লাগতো, কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব না, তাই না? সো আমরা কী করেছি, একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই তৈরি করি। এই জিইউআই তৈরি করি যেমন নাকি এই যে ফাইন্ডার। সো আমি যখন ফাইন্ডারে ক্লিক করি তখন একটা সফটওয়্যার, এটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আমরা তৈরি করছি, যেন এটা দেখা যায়, ছোঁয়া যায় এবং যে কেউ সহজেই দেখে বুঝতে পারে যে এটা কাজ কি, একজন ক্লিক করে কাজটা করতে পারে। সো আমরা যখন এটা ক্লিক করে কাজটা করি তখন আসলে দিন শেষে শেল কমান্ড বা এভাবে ভিতরে কার্নেলকেই কল হয়, কার্নেলকেই তারপর মেমোরি থেকে জিনিসগুলো নিয়ে আসে। কিন্তু একটা ইউজার ইন্টারফেস থাকা যেন সাধারণ মানুষ যারা আছে তারা যেন এই ফোনটা ব্যবহার করতে পারে। সো এই ভিজুয়াল লেয়ারটাই হচ্ছে ডেস্কটপ এনভায়রনমেন্ট। আমরা এই পিসির ভিতরে আপনার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আসলে ডেস্কটপ এনভায়রনমেন্ট, একটা ভিজুয়াল লেয়ার। এরপর হচ্ছে লিনাক্সের ফাইল সিস্টেম কীভাবে কাজ করে। সো আপনি যদি জাস্ট একটু সার্চ করেন যে লিনাক্স ফাইল সিস্টেম, ওকে, লিনাক্স ফাইল সিস্টেমের একদম প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে রুট। সো লিনাক্স ফাইল সিস্টেমটা কাজ করে হচ্ছে একটা ট্রি আর্কিটেকচারে। সো ট্রি আর্কিটেকচারের ভিতরে যেমন সবার নিচে থাকে যেটা, সেটা হচ্ছে রুট। ঠিক একইভাবে লিনাক্স আর্কিটেকচারও একইভাবে রুটই থাকে। যেমন আমরা যদি টার্মিনাল ওপেন করি এবং আমরা যদি সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি, মানে আমরা ডাইরেক্টরিতে যেতে যাচ্ছি, সিডি দেওয়ার পরে রুট চিহ্ন দিই, এটা হচ্ছে রুট চিহ্ন দেই, তাহলে আমরা দেখবেন যে এখানে কিন্তু একটা চিহ্ন চলে আসছে। আমি যদি এটা বড় করি,
যে দেখবেন এদিকে একটা চিহ্ন চলে আসছে, এটা হচ্ছে রুট, তার মানে আমরা এখন রুটে আছি। তার কারণ আমরা যদি দেখতে চাই যে রুটের ভিতরে কী কী আছে, তাহলে আমরা জাস্ট খালি ls বা ls হচ্ছে লিস্ট, মানে এই ফোল্ডারের ভিতরে রুট ফোল্ডারের ভিতরে কী কী আছে আমি দেখতে চাচ্ছি। আমি যদি করি আমি দেখতে পারবো অ্যাপ্লিকেশনস, ইউজার, কোড, হোম, এসবিন, ভার, এই সবগুলো জিনিস আমার রুট ফোল্ডারে আছে। এখন আমি যদি ডান দিকে আমার যদি ছবিটার দিকে তাকাই, আপনি এখানেও দেখতে পারবেন যে রুট ফোল্ডারের ভিতরে কী কী থাকে। বিন থাকে, এখানে বিন আছে, এস বিন, ওকে ওকে, এই যে বিন, বুট, ড্যাব, ইটিসি এক্সেট্রা, এইগুলো। এখন এগুলো কাজ কি? এগুলো সবগুলো কাজ আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে পাশাপাশি লেখা আছে বিনের ভিতরে থাকে এসেনশিয়াল কমান্ড বাইনারিজ, সিস্টেম বুট লোডার ফাইলস, তারপরে হচ্ছে ডিভাইস ফাইলস থাকে ড্যাবে, হোমের ভিতরে থাকে ইউজার হোম ডাইরেক্টরি। যেমন আমি যদি এখন ইউজার্সে যাই, সিডি ইউজার্স, কমান্ড নট ফাউন্ড, ওকে সরি, সিডি ইউজার্সের ভিতরে যাই এবং ls করি, তাহলে দেখতে পাবো সীমান্ত, মানে আমার এই পিসিতে ইউজার্সের ভিতরে একটা ইউজারই আছে, সেটা হচ্ছে সীমান্ত, আমার ইউজার। যদি আরও থাকতো তাহলে আরও একটু দেখাতো। আমি চাইলে এখন এটার ভিতরে যেতে পারি, এই ফোল্ডারের ভিতরে যদি যাই এবং ls করি, তাহলে আমি আরও যে ফোল্ডারগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। সো পুরো আর্কিটেকচারটা লিনাক্সের এই ফাইল সিস্টেমটা এইভাবে কাজ করে। সো আমরা যখন নাকি অ্যাপ্লিকেশন, আমরা যখন নাকি ডেভঅপসের জন্য AWS হয়ে কাজ করব, তখন কিন্তু এই সবগুলো ফোল্ডারের ভিতরে গিয়ে কমান্ড লিখে গিয়ে সবগুলো দেখতে হবে। সো আমাদের এটা বুঝে রাখতে হবে যে কোনটা হচ্ছে রুট ফোল্ডার, কোনটার সিম্বল কি, রুট ফোল্ডার বলতে যা আছে যে আমরা কীভাবে দেখবো, কী কমান্ড ব্যবহার করে এগুলো অ্যাক্সেস করতে হয়, এই সবগুলো বিষয়ে কিন্তু আমাদের একদম নখদর্পণে থাকতে হবে। সো এই হচ্ছে মূল বিষয়। আপনারা যদি আর একটু ঘাটাঘাটি করেন, এখানে গিয়ে জাস্ট সার্চ করেন, আপনারা সব কিছু পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আমি এই ছবিটাও আমার যে স্লাইডে আছে সেখানে দিয়ে দিব, আপনারা চাইলে আপনারা যখন পিডিএফ ডাউনলোড করবেন সেখান থেকেও এটা পড়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে লিভিং প্রসেস, হাউ লিনাক্স ম্যানেজ টাস্ক অ্যান্ড হার্ডওয়্যার। ওকে, জাস্ট সার্চ করি, চলুন দেখি কী করে। এগুলো আসলে ওকে, লিনাক্স ম্যানেজেস টাস্ক অ্যান্ড হার্ডওয়্যার থ্রু কার্নেল। হ্যাঁ, সব কিছু ঘুরে ফিরে সেই কার্নেলই আসে, কার্নেলই আসলে সব কিছু করে। সো আমরা যখন উবুন্টু ব্যবহার করি তখন আসলে ওই কার্নেলটাই ব্যবহার করি। আমরা যখন নাকি ইউনিক সিস্টেম ব্যবহার করি, যেমন ম্যাকওএস ব্যবহার করছি, সেখানের যে কার্নেল ইউনিক সিস্টেম সেটাই আসলে ব্যবহার হয়। দ্য কোর প্রোগ্রাম রিসাইডিং দ্য মেমোরি দ্যাট অ্যাক্টস এজ এ সিকিউর ব্রিজ বিটুইন রানিং ইউজার অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিজিক্যাল কম্পোনেন্টস লাইক সিপিইউ, র্যাম অ্যান্ড স্টোরেজ। সো এখানে বলছে যে এটা একটা ব্রিজ হিসেবে কাজ করে। আমরা যখন কোনো একটা কমান্ড দিই, ধরেন আমরা কোনো র্যামের ভিতর থেকে বা স্টোরেজের ভিতর থেকে কোনো কিছু একটা দেখতে চাই বা কোনো কিছু একটা সেভ করতে চাই, তো সরাসরি আমরা সেটা অ্যাক্সেস করতে পারি না। আমরা কথা বলি হচ্ছে কার্নেলের সাথে, সে কার্নেল সিকিউর ওয়েতে সেই সিপিইউ, র্যাম, স্টোরেজের সাথে কথা বলে এই আমরা যা করতে চাচ্ছি সেটা এক্সিকিউট করে। সো ইট স্প্লিট অপারেশন ইনটু প্রোটেক্টেড জোন ইউজিং সিস্টেম সেল সফটওয়্যার টু হার্ডওয়্যার শিডিউলস টাইম থিং। ওকে, সো আমরা আরও কিছু এক দুটো কমান্ড দেখতে পারি। যেমন আমরা যদি দেখতে চাই যে লিনাক্সের রানিং প্রসেস কমান্ড কি, রানিং সম্ভবত টপ ps, ওকে লেটস সি, ওকে সো আমার মনে হয় টপ একটা কমান্ড ছিল, ইয়াস। সো আমি যদি টপ কমান্ডটা দিই, এই টপ কমান্ডটা দিয়ে আমি হচ্ছে এই মুহূর্তে আমার পিসিতে কী কী প্রসেস রানিং আছে সেটা দেখতে পাবো। যেমন এখানে দেখেন যে প্রসেস 689। সো আমাদের হচ্ছে টোটাল 690 এরকম প্রসেস আছে, তার মাঝখানে রানিং আছে 3টা, 1 স্টাক এবং বাকিগুলো স্লিপিং। এবং আপনি যদি দেখেন যে পিআইডি হচ্ছে প্রসেস আইডি, পিআইডির পূর্ণ হচ্ছে প্রসেস আইডি। সো প্রসেস আইডি ধরে আমরা অ্যাক্সেস করতে পারি, এগুলো লাগে। আমরা যখন আরও ডেভঅপসের আরও ভিতরে কাজ করবো তখন দেখবেন যে আমরা পিআইডি নিয়েও কাজ করছি, ডকারে বিশেষ করে। সো আপনি যদি এগুলো দেখেন যে কোনটা রানিং আছে, কোনটা স্লিপ আছে, সবগুলো এখানে দেখাচ্ছে যে কোন প্রসেসটা কী করছে, কোনটা স্লিপিং আছে, কোনটা রানিং আছে, সব। এবং আপনারা যদি একটা মজার বিষয় দেখতে পারেন, এখানে একটা পিআইডি আছে যেটা 1, এই 1টা হচ্ছে আমাদের বুট লোডার বা একদম প্রথম যে প্রসেসটা যেটা শুরু হয় আমরা কম্পিউটার পিসি অন করার পরে। আপনারা খেয়াল করতে পারবেন যেগুলো সব চেঞ্জ হচ্ছে, এই যে 1, এই 1টা হচ্ছে একদম প্রথম যে প্রসেস যেটা চালু হয় সেটা। সো এভাবেই আসলে সবগুলো জিনিস কাজ করে। ওকে, ইয়েস। সো ম্যাকওএস আর উবুন্টুতে মোটামুটি কমান্ডগুলো কাছাকাছি, কিছু কমান্ড আছে যেটা একটু ভিন্ন। আমি মূলত যখন আমরা কাজ করব, আমরা AWS এ কাজ করব, সেখানে আমরা উবুন্টু থাকবে সরাসরি। আমি এখন যে উদাহরণগুলো দেখালাম সবগুলো হচ্ছে আমার ম্যাকওএসে করা। সো উবুন্টু আর ম্যাকওএসের কমান্ডগুলো মোটামুটি কাছাকাছি, কিছু কমান্ডে শুধু একটু পার্থক্য থাকে। এই টিউটোরিয়াল এখানেই শেষ। আমরা এই ভিডিওতে শুধুমাত্র একদম বেসিক লিনাক্স কী জিনিসটা, সার্ভার কী জিনিস, আমরা কেন ব্যবহার করি, কিছু বেসিক টার্মিনোলজি যেমন বুট লোডার কি, টার্মিনাল কি, শেল কি, কার্নেল কি,
এগুলো নিয়ে আমরা একটু কথা বললাম। আমরা এই সবগুলো জিনিসই কিন্তু যখন আপনি ডেভঅপসে কাজ করবেন বা ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু লাগবে, বিশেষ করে কার্নেল কি আপনাকে জিজ্ঞেস করবেই। আমরা একটা ওভারঅল আইডিয়া নিয়ে শুরু করলাম এবং পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা একদম ডিপ ডাইভ করবো এবং পুরো দমে একদম লিনাক্সের খুঁটিনাটি যা আছে সব কিছু শেখা শুরু করবো। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এই পর্যন্ত পুরোটা ভিডিও দেখছেন। আমি হয়তো অনেকটা ইলাবোরেট করে স্টোরি আকারে পুরোটা বলার চেষ্টা করছি। আশা করি আপনারা লিনাক্স জিনিসটা কি এটা বুঝতে পারবেন এবং সামনে যখন একবার প্র্যাকটিক্যালি আমি যা দেখাবো সেগুলো হাতে নিতে নিজে প্র্যাকটিক্যালি ট্রাই করে চেষ্টা করবেন, তখন আপনি বুঝে যাবেন যে কেন লিনাক্স ব্যবহার করে বা লিনাক্সের জিনিসগুলো কীভাবে কাজ করে। এবং আমি নিজে বিশ্বাস করি যে প্রতিটা ডেভেলপারের লিনাক্স আজকে হোক কালকে হোক শিখতেই হবে। সো বেটার স্টার্ট নাও অ্যান্ড আই সাজেস্ট দ্যাট আপনি যদি একজন ডেভেলপার হন তাহলে আজই হচ্ছে আপনার যে পিসি আছে সেটাতে লিনাক্সটা ইনস্টল করে নেবেন। আপনি উবুন্টু ইনস্টল করে স্টার্ট করতে পারেন, বা আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন উইন্ডোজে পার্শিয়ালভাবেও হচ্ছে বা ভার্চুয়াল মেশিন করেও হচ্ছে লিনাক্স ইনস্টল করা যায়, উবুন্টু ইনস্টল করা যায়। আপনি জাস্ট যদি গুগলে সার্চ করেন যে কীভাবে আমরা উবুন্টু ইনস্টল করবো বা উইন্ডোজ, আমি যদি উইন্ডোজও রাখতে চাই পাশাপাশি উবুন্টু ব্যবহার করতে চাই তাহলে এটা কীভাবে করবো, জাস্ট যদি আপনি চ্যাটজিপিটির সাথে কথা বলেন তারাই আপনাকে সাজেস্ট করে দিবে। আশা করি এটা আপনারা খুবই সহজভাবে করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।